অনেক শুভেচ্ছা, রূপান্তরে শুভেচ্ছা। আমাদের আজকে রূপান্তরে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, প্রথমত তারা আমার ভীষণ ভীষণ প্রিয় মানুষ। তারা ভীষণ ট্যালেন্টেড, বলতে পারেন সুপার ট্যালেন্টেড। আমার একদম ডান পাশে রয়েছেন আজমবাবু এবং তার পাশে রয়েছেন আমাদের প্রিয় টিপু ভাই, টিপু সাইদ। অবসকিউর, হ্যাঁ। এবং অবসকিউর মানেই কিন্তু একটা দারুণ ব্যাপার স্যাপার, দারুণ দারুণ গান। হ্যাঁ, তো প্রথমে আমি একটু আজম ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এত কিছু করেছেন, এত গান আপনার হাত দিয়ে এসছে, এটা কিন্তু একটা মাইলস্টোন হয়ে গেছে। হ্যাঁ, আর অবসকিউরের ফাউন্ডার মেম্বারও আপনি, তো একটু বলেন। অবসকিউর বলতে আসলে অবসকিউরের পুরাটা না মানে টিপুকে ঘিরে। আমার ভাষাতে হলো টিপুকে ঘিরে। তখন Vocalist। টিপু একটা ভোকালিস্ট বলে কথা না। আচ্ছা আমাদের মধ্যে টিপুর সাথে ঢাকার অনেক সূক্ষ্মতা ছিল। আচ্ছা মানে আমাদের টোটাল টিমটার মধ্যে টিপুর আর আমারই ঢাকার সাথে সূক্ষ্মতা ছিল। তার মধ্যে টিপুর অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। টিপু হঠাৎ করে মাথায় ঢুকলো যে ছোটবেলায় যে টিপুকে দেখছি খেলাঘরে টিপু সবার সাথে মিলে গান গাইছে হাত বেঁধে, একটা সুন্দর, ওইটা একটা আলাদা জগৎ শিশু সংগঠন হিসেবে। আর টিপু বড় হয়ে টিপুর অন্যরকম একটা ব্যাপার ছিল যে এটা টিপু একটা স্মার্ট ছেলে, ঘুরে বেড়াইতো। বাট হঠাৎ করে ঢাকার থেকে এসে টিপু বলছে, দোস্ত আমরা একটা কাজ করি না, চল না আমি গান গাবো, একটা ব্যান্ড করি। আমি কি গান গাবি, ব্যান্ড করবো? বলে হ্যাঁ হ্যাঁ দোস্ত চল না, লেটস ট্রাই, আমরা ট্রাই করে দেখি। এই করে করে টিপু আমরা সবাই মিলে একটু জোগাড় করা হলো কে কী করা যায়। করতে করতে টিপুর বাসাতে অবসকিউর দাঁড়া গেল আর কি। আচ্ছা দেন পান্না ভাই কি একটা কাজে খুলনা আসলো, তখন টিপুদের বিজনেস সেন্টার ছিল, ওখানে পান্না ভাই আড্ডা মারতো। পান্না ভাই আড্ডা মারতে গেলে টিপু বলছে চল না, পান্নারে বলা বাইরে করে আমরা রেকর্ডিং করি। কিন্তু প্রথম দিকে তো টিপু ভাই আপনাদের অনেক টাকা পয়সার সমস্যা ছিল, এইটা বড় যন্ত্রপাতি ছিল না। টিপুর গলার চেন বেচে দিছি, বিক্রি করে দিয়েছি আমরা। আহারে। টিপুর আম্মা টিপুর গলাতে একটা সোনার চেন দিছিল, আলাম আমাকে দিয়ে দে, আমি এটা বেচি বা কিছু একটা করি, এখান থেকে 10,000 টাকা পান্নাকে দিই, এরকম ব্যাপার ছিল আর কি। আচ্ছা টিপুর টাকা জোগাড় করা। আমাদের যন্ত্রের সমস্যা ছিল প্রচণ্ড রকম, একটা হারমোনিয়াম আর একটা অ্যাকোস্টিক গিটার। কিন্তু আসলে সত্যি কথা বলতে যেটা, যে আপনার যদি ইচ্ছা থাকে আর ডেডিকেশন থাকে তাহলে হবেই, হবেই, লেগে হ্যাঁ, থাকতে হবে। এটা সত্যি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কাছে পান্না ভাইয়ের সারগাম স্টুডিওতে জয়েন করা প্লাস আমাদের প্রথম অ্যালবাম সারগামে করা, এটা আশীর্বাদ ছিল। এটা এমনভাবে মিলেছে সবকিছু মিলিয়ে, সিংটা খুব সুন্দর। বাদল ভাই ছিলেন, বাদল হ্যাঁ, ভাই ছিল, বাদল ভাই ছিল। ইভেন আমাদের অ্যালবামের প্রথম অ্যালবামের কভার বাদল ভাই নিজের হাতে আঁকা। আঁকা ড্রয়িং করা। এবং ওই সময়ের গানগুলো এখনো আমাদের কানে বাজে, কিন্তু এখনকার গানগুলো কিন্তু অতটা থাকে না। ওই সমসাময়িক গানগুলা কিভাবে হতো, মনে করেন টিপু একটা গান শুট করছে রাতের বেলা, টিপু বিকেলবেলা এসে সারাদিন ছটপট করতো কখন একসাথে বসবে, বসে বলতো আমি না একটা গান করছি। ওই গানটা শোনার পর আমরা এক একজন এক একটা মত দিতাম, না এই লাইনটা না কেমন হয়েছে বন্ধু, এই সুরটা এই জায়গাটা কেমন হয়েছে, আচ্ছা বাজায় দেখি তো কেমন লাগে। সো এই যে সবার একটা মিলন ছিল, একটা পুরা টিম গ্রুপের একটা ভালোবাসা ছিল আর কি, সম্মিলিত ভিতরগত। চেষ্টাতে হ্যাঁ, গান ব্যান্ড হতো। মানেই তো টিম ওয়ার্ক। Right. এখন আমি একা সবকিছু করে ফেললাম আর সবাই সেটা মেনে নিল, ব্যাপারটা তা না। কিন্তু তা না, হ্যাঁ। প্রত্যেকের ইনপুট থাকতে হবে, প্রত্যেকের মত থাকতে হবে। এই লিরিকের একটা ওয়ার্ড পছন্দ হচ্ছে না, সেটা বলার স্বাধীনতা আছে যে ভাইয়া এটা ভালো লাগছে না, এটা পাল্টে দিই, চলেন আমরা এটা পাল্টে। ভালোর জন্যই বলছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো ওইখান থেকে তৈরি হওয়া গান, সবাই মিলে একটা কাজ করা আর একা করার মধ্যে অনেক তফাৎ আছে ডেফিনেটলি। তবে তখন তো কম্পিটিশন ছিল অনেক, ভীষণ কম্পিটিশন। তো আপনি যখন খুলনাতে গেলেন, ওখানে যে আপনার একটা ব্যান্ড ফর্ম করা, মানে ছেলেদেরকে নিয়ে ফর্ম করা, স্টেজ শো করা, জাস্ট ফেসটা চলে আসলো লাইমলাইটে, এগুলো আসলে খুব এক্সাইটিং, খুব ব্যাপার। কম্পিটিশনটা এরকম ছিল যে ধরেন ফিডব্যাক একটা খুব ভালো গান করেছে, সোলস একটা খুব ভালো গান করেছে, আমাদের ইচ্ছাটা থাকতো ওটার থেকেও আরেকটা ভালো গান করব। এখনকার অবস্থা না, তখন ছিল যে গান কত ভালো করা যাবে, আর এখনকার ব্যাপারটা হচ্ছে যে ভিডিও কত ভালো করা যাবে, গান খারাপ হোক অসুবিধা নেই, মানুষ আসে ভিডিও যায় না। দেখে পাগল হয়ে যাক, অবস্থাটা এরকম। তো গান করতে হলে আমি এখনও বিশ্বাস করি ভিডিও হ্যাঁ জরুরি, প্রয়োজন আছে, কিন্তু একদম ভিডিও করা লাগবেই এটা আমি কোনো কালে বিশ্বাস করি নাই। বিশ্বাস করি নাই বলে অবস্কিউরের বোধহয় বাংলাদেশে সবচেয়ে কম ভিডিও আছে।
কারণ ওই যন্ত্রণাতেই চেহারা আমরা দেখাতে যাই। টিপুর একটা অনীহা আছে। আচ্ছা মানে ছোটবেলা থেকে ওকে বলা হইতো যে তুই তো খুব স্মার্ট, দেখতে সুন্দর, বেশি সামনে যাস না মেয়েদের টেদের, এরকম একটা আমরা খ্যাপ পেতাম আর কি স্কুল কলেজে যখন শো করতে যেতাম। হ্যাঁ কিন্তু অফস্কিউর তো আসলে তার নিজ যোগ্যতা বলেন আর সৃষ্টি পাকের মহান কৃপায় বলেন, জাস্ট ব্লিফ অফ এ সেকেন্ড অফস্কিউর কিন্তু বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। মানে আপনি যদি অ্যাজ পার গড গিফটেড হ্যাঁ ক্যাসেট মার্কেট চিন্তা করেন, হ্যাঁ। তাহলে কিন্তু ব্লিফ অফ এ সেকেন্ড একটা দিনের জন্য অফস্কিউর পুরা ব্যান্ডের ইতিহাসকে পাল্টে দিয়েছে অ্যাবাউট মার্কেটিং। যে হ্যাঁ একটা ক্যাসেট বিক্রি করে একটা ক্যাসেট কোম্পানি কোটিপতি হতে পারে, ওই সময়কার কথা আমরা না। বলছি। আমরা না কিন্তু খবরদার, আমরা কিন্তু যেখানে ছিলাম আমরা সেখানে আছি, কিন্তু বিষয়টা হলো ক্যাসেট বা সিডির মার্কেটটা তো তখন অনেক বড় ছিল, রাতারাতি মার্কেটটাকে চেঞ্জ করে দিয়ে ফেমাস হয়ে গেছে। যে আপনি চিন্তা করতে পারবেন না ওই আমলে ওকে 10,000 টাকা কমের কেউ শো অফার করলেও যাইতো না, বলতো আছি সোলরাইট বাবু দরকার নেই, বাদ দিয়ে আমরা না করি। এবং টিভিতে আমাদের গান প্রচার করার জন্য আলমনসুর ভাই পান্নাকে, যখন পান্না গান শুনেছে স্টুডিওতে আলমনসুর ভাইকে, তো আলমনসুর পাগল হয়ে গেছে শুনে, না পান্না এক্ষুনি ডাক দাও, এক্ষুনি করবো। ও একদিকে তো আমি একদিকে, কারো আসার ইচ্ছা নেই, টিভিতে আছে দরকার কি, থাক না। এমনি একটা ক্যাসেট করা হয়েছিল, ওটা এত চলেছে যে রাস্তাঘাটে বের হওয়া যায় না। এটা হচ্ছে একটাই টেলিভিশন, বিটিভি। হ্যাঁ বিটিভি ছিল তো। সমাহার। হ্যাঁ আমার এখনো মনে আছে আমি বিটিভি টাইম মতো চিত্রা। বিটিভিতে পৌঁছাইতে পারিনি। টিপু ভাই আমি কিন্তু গান না শুনে আপনাকে ছাড়ছি না। হ্যাঁ ওই আমাদের একটা খুব সুন্দর একটা গান। বেসিক্যালি সবাই তো মাঝরাতে চাঁদ শুনতে চায়। আমাদের প্রথম অ্যালবামের বোধহয় সবচেয়ে হিট গান এবং এভারগ্রিন গান মাঝরাতে চাঁদ, যেটা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে অলমোস্ট এভরিডে এটার জন্য কমেন্ট আসতে থাকে। আচ্ছা আজকে বরং মাঝরাতে না শুনিয়ে আমরা অন্য কিছু শুনি। হ্যাঁ সব ভালো। রজনীকাটে ছিল আমাদের একদম প্রথম গান ক্যাসেটে, আমার খুব প্রিয় গান। এই গানটার পেছনে একটা মজার ব্যাপার আছে, আমাদের তখন জন বাজাতো গিটার। তো জন ক্লাসিক্যাল গিটার শিখেছে এক পাদ্রির কাছে। সেই পাদ্রির কাছে ক্লাসিক্যাল গিটার শেখার পরে জন এই গানটা, প্রথম গান যেহেতু, যখন আমরা অ্যারেঞ্জমেন্টে বসেছি, জন একটা প্লাকিং দিয়ে শুরু করেছে। তো গানটা যখন আমরা রেডি করলাম তখন জন আমাকে বললো টিপু আমার স্যারকে একবার ডাকি শোনাই আমরা কি করলাম। আমি বললাম নিশ্চয়ই ডাকো। তো উনি আসার পরে পুরো গানটা আমরা ওনার সামনে গাইলাম, গিটারেই গাইলাম। উনি সব কিছু শুনে প্রথম মন্তব্য করেছিলেন যে এটা তো আধুনিক গান, আমি বুঝতে পারছি না। মানে কোনো গ্রামারের মধ্যে নাই গান, ঠিক আছে, যেভাবে পারি সেভাবে। তো যাই হোক, প্রিয় একটা গান, সেটা একটুখানি শুনে। সাঁঝের বেলায় চাঁদের কি আধারে মিলায় সুখের পাখি, বিরহী মন তবু সুখ খোঁজে, অশ্রু ঘেরা অনুভবে, রজনী কাটে রবির ছোঁয়ায়, পাখিরা হারায় সুরের খেয়ায়, নিয়তি আমার তোমায় খোঁজে, এ মনে আজ কি সুর বাজে। বাহ চমৎকার, কিন্তু এখন শুনতে আরো এটা কিন্তু শুধু প্রেমময় না, প্রকৃতি প্রেম একসাথে কিন্তু খুবই সুন্দর। এখন আমি যদি বলি দুজন তো খুব ভালো সম্পর্ক, হ্যাঁ একজন আরেকজনের খালি সুনামি করবেন। আমরা বলি যে সবাই বলে ছোট কালের বন্ধু, আমরা বলি ন্যাংটা কালের বন্ধু। আচ্ছা তো এখন এই দুজনের মধ্যে দোষ গুণ মিলিয়ে তো মানুষ, তাই না? আপনি টিপু ভাইয়ের দুটো দোষ বলেন, আপনি আজম ভাইয়ের দুটো দোষ বলেন। টিপুর মধ্যে দোষ যেটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় দোষ হলো ও যখন মানুষকে ভালোবাসে উজাড় করে দিয়ে ভালোবাসে, এটা আমার পছন্দ না। যে জন্য লুজার হয়। লুজার হয় কিনা আমি যাব না, টিপু কখনো লুজার হয় না, বাট মানুষের কাছ থেকে কষ্ট পায়, সেটাই এই তো। রাইট আই এম টকিং অ্যাবাউট দ্যাট ওইটাই বলছি আমি। যে আসলে হয়তো কিছু কষ্ট পায়, এরকম কষ্ট আমার কাছ থেকেও পাইতে পারে। আচ্ছা আমার মনে যেটা, আচ্ছা এটা একদম সত্য জিনিস। আর একটা হলো ও যখন কারোর জন্য কিছু করে নিঃস্বার্থভাবে করে। নিঃস্বার্থভাবে পৃথিবীতে সব কিছু মানুষ করে বলে আমার ধারণা নেই, কারণ আমার
এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর আমি কাজ করেছি। টিপুর অনেক আগে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার আম্মা মারা যাওয়ার পরে। সো দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট। তো আমি 80s ফেরদৌস ওয়াহিদের ম্যানেজার ছিলাম, আপনি বুঝেন তাহলে। আমার গুরু মানে বস ফেরদৌস ওয়াহিদ, আমার বড় ভাইয়েরও বস ফেরদৌস ওয়াহিদ। আমাদের খুলনার একটা চরম প্রভাব ছিল ফেরদৌস ওয়াহিদ আমাদের উপরে। সো দ্যাট আমি 81-এ ওনার ম্যাট্রিক পাস করে আমি ওনার ম্যানেজার হিসেবে জয়েন করেছি। অনেক কাজ করেছেন লম্বা সময়। টিপুর এই বিষয়টা আমাকে ওইটা বললাম যে দুইটা। এখন আপনি এটাকে দোষ বলবেন না গুণ বলবেন আমি জানি টিপু না। ভাই ওর প্রথম দোষ হচ্ছে ও জানে যে আমি ওর খুব ভালো চাই, আমি ওর খারাপ কোনোদিন চাইনি। ও যখন কোনো একটা জানে যে এই কাজটা করা ঠিক হচ্ছে না, সেটা ও করবে, তখন আমাকে জানায় না, স্কিপ করার না জানায় কাজটা করে, এবং কাজটা করার পরে যখন ওটা নিয়ে পস্তায় তখন এসে আমাকে বলে আমার না কাজটা করা ঠিক হয়নি, আমি না বন্ধু তোকে বলি নাই। ঠিক আছে, তো এইটা কিন্তু একবার না, এটা হইতেই আছে না এই জিনিসটা ওর লাইফে। দ্যাটস মাই আই মি। হ্যাঁ, ওইটা হইলো আজম বাবু। আমি আসলে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওর সাথে আমার প্রায়ই ঝগড়া হয়। ঝগড়া না বলে এটাকে আসলে অভিমান বলা উচিত। দেখা যায় অনেকদিন আমি কথা বলি না করে। হ্যাঁ, এই কিছুদিন আগেও যেমন ও আমাকে ফোন করছে, আমি ধরি নাই, আমি জানি ও বুঝে নিবে। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কোনো মতেই আমরা দুজনের কেউই রাখতে পারি না। যেমন আজকেও যে আমি এখানে এসেছি, ওর সাথে কিন্তু আমার গত 2-3 মাস কোনো, এই লাস্ট ডিসেম্বরের 2 তারিখে কথা হয়েছে, তারপরে কিন্তু কোনো কথা হয়নি। আমি কোনো একটা কারণে ওর উপরে রেগে আছি। হ্যাঁ, এখানে ঢোকার পরে অদ্ভুতভাবে আমি সবার আগে ওকে খুঁজছি যে বাবু কই। তো এই জিনিসটা না আমাদের একটা অদ্ভুত টান একটা ব্যাপার আছে, যেটা না সিঙ্কটা এমন যে ধরেন ওর সাথে আমার যখন চরম ঝগড়া, তারপরেও দেখা যাবে ও কিন্তু আমাকে দেখলে এসে আগে ও আমার ব্যাপারে জানি না, ও প্রচণ্ড টেক কেয়ার করে আমাকে। ধরেন একটা শোতে গেছি, আমি পানি খাচ্ছি কিনা, আমি কিছু খেয়ে স্টেজে উঠছি কিনা, এগুলা তো বাবু ভাই ভালোই জানে। এইগুলা ওর মধ্যে প্রচণ্ড এই চর্চাটা আসলে স্টুডিওর থেকে হয়ে গেছে আর কি। যে কিন্তু ওর বেসিক্যালি টিপুর সাথে আমার যে ব্যাপারটা, এটা এই কেমিস্ট্রিটা টিপু খুব ভালো বলছে। আমাদের ঝগড়া বললে বা রাগ বললে ভুল হবে, এটা হচ্ছে আমাদের বছরে অভিমান থাকে। আর ছোটবেলার থেকেই বড় হয়েছে এভাবে যে আমার রাগ আমি ওকে দেখাই, ওর রাগ ও আমাকে দেখায়। ওর রাগটা অবশ্য টিপু কমই দেখায়, বাৎসরিক অভিমান। হ্যাঁ, না আমার যত রাগ আছে আমি ওকে দেখাবো, এটা খুব সিম্পল। না, একটা জিনিস কি, আমরা তো একসাথে কাজ করি একই চ্যানেলে, আমি আর আজম ভাই একসাথে আছি। আমি আসলে যখন থেকে আমরা কাজ করি, আমি ওনাকে কখনো গোমরা মুখে দেখিনি। এটা ওর বিশাল একটা, মানে দেখলেই হাসি মুখে একটা সালাম, হ্যাঁ, বা আমার একটা সালাম, দুজনকে সালাম দিই। হ্যাঁ, জাস্ট আমরা একসাথে আছি অনেক বছর, একটা হাসি মুখ আছে, হ্যাঁ, হাসি দিয়ে। ওই যে একটা কথা বললেন না, যেমন টিপু ভাই মানুষকে বিশ্বাস করে, ভালোবাসে, তারপর যখন তার কাছ থেকে ধাক্কাটা খায় তখন কিন্তু কষ্টই লাগে। তো আমাদেরও কিন্তু এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে যে জীবনে চলতে গেলে, কাজের ক্ষেত্রে হোক, সংসারে হোক, বাইরে হোক, হ্যাঁ, অনেক সময় মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলি, হ্যাঁ, হয়তো বা মন থেকেই ভালোবাসি, কিন্তু রিটার্নটা আসলে জিরো আসে। হ্যাঁ, রিটার্ন তো আমরা চাই না। ভাবি এখন আমার যেটা মনে হয়, হ্যাঁ, যে আমার কোনো প্রবলেম নাই, আমার ভালোবাসাটা যে নিতে পারছে না, যে নিতে পারছে না সে পোড়া কপাল। রাইট, তাই না? একদম ঠিক। টিপু ভাই, অবসকিউরের গান একরকম, হ্যাঁ, একটা টাইপের গান, আর আপনি স্বাধীনতা নিয়ে গান করেছেন। হ্যাঁ, কিসের থেকে এই চিন্তাটা আপনার এসেছিল? আমি যখন শাওনের সাথে আমার সম্পর্কটা হবার পরে, আমাদের বিয়ে হবার পরে, যখন আমরা এক ছাদের নিচে থাকা শুরু করলাম, স্বাধীনতা যুদ্ধে বাবা হারানো একটা পরিবার, মা এবং শাওন, ওরা কিভাবে বাঁচে, যখন আমি সেটা দেখা শুরু করলাম, খুব নর্মালি আমাদের সবার মধ্যে, আমি একা না, সবার মধ্যে এটা সংক্রমিত হয় যে ঠিক আছে, আমরা তো কাজ করি গান নিয়ে, তাহলে গানে গানে মুক্তিযুদ্ধকে কেন ধরার চেষ্টা আমরা করব না। অ্যাবসলিউটলি এই চিন্তাটা থেকে আমরা শুরু করলাম দেশের গান করা, এবং আমাদের গান কিন্তু বেসিক্যালি ফোকাস করে মুক্তিযুদ্ধকে। 2014-তে আমরা শুরু করলাম, 2019-এ লাস্ট অ্যালবামের টাইটেলই ছিল টিটোর স্বাধীনতা।
টিটোর ঘটনাটা যখন আমি জানলাম, এটাও খুব অদ্ভুতভাবে আমরা ধামরাইতে যেতাম, একটা ইয়ে আছে, ফার্ম হাউস আছে, ওখানে মাছ টাছ ধরতে যেতাম। ওখান থেকে একদিন ফেরার পথে শাওন হঠাৎ গাড়ি দাঁড় করালো যে এখানে একটু দাঁড়া, আমি একটা কবর জিয়ারত করব। একদম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উল্টো পাশে। তো আমি ন্যাচারালি ওর সাথে নেমে কবর জিয়ারত করে, ওখানে লেখা আছে টিটোর ব্যাপারে পুরোটা। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম, শাওন কী ব্যাপার? বলে এই ব্যাপার, টিটো হচ্ছে সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা, যে ওই যুদ্ধটাতে ওখানে মারা গিয়েছিল টিটো। এবং ওটার উপরে আমাদের নাসিরুদ্দিন ইউসুফের একটা বই আছে, তখন সেই বইটা আমি কালেক্ট করলাম, ওইটা পড়লাম, 25 পাতার বই, ছোট্ট বই। তারপরে আমাদের যে গান লেখে অমিত গোস্বামী, আমাদের কলকাতার কবি, ওকে বললাম যে আমি এইটার উপরে একটা গান চাই। এবং অমিত রাতারাতি লিখলো। এমন একটা টপিক আসলে না এসে যায়, এবং রাতারাতি লিখলেও টিপু ও গবেষণা করতে সময় নিয়েছে। অমিত যা করে পড়াশোনা গবেষণা করতে সময় নিয়েছে অমিত। ও যখন শাওনকে বিয়ে করবে, তো আমি আর ও থাকি। এখন যতই আমি ওর বাসায় থাকি, আমার গলা তো একটু বড়, ও চিৎকার করতে পারে না, আমি খুব চিৎকার করতে পারি। তো ও যখন বিয়ে করবে, শাওনের সাথে ওর একটু প্রেম হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। এখন আমাকে বলতে পারতেছে না যে বাবু আমি একজনকে পছন্দ করেছি। তো আমাকে একদিন রাতেবেলা বলছে, তুই কি কালকে সকালে থাকবি না স্টুডিওতে চলে যাবি? আমি বললাম না, কালকে আমার সকালে মিক্স আছে। তা বলছে তাহলে অন্য কোন সময় দিবি, তোর সাথে একজন দেখা করতে আসবে। তা বলছি কে? বলছে একটা মেয়ে আসবে, না আমার একটু পছন্দ। আচ্ছা আমার একটু পছন্দ মানে তুই তো আমার কিছু বলিস না আগে। তা বলছে না, মেয়েটার নাম শাওন, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে, আমাকে ডিটেলটা বললো। আচ্ছা ভালো তো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুই ওর সাথে কথা বল, আমি যদি পারি এক ফাঁকে দৌড় দিয়ে চলে আসবো বাসাতে। তারপরে শাওনের সাথে ওর বিয়ে হলো, আমরা তিন বন্ধু হয়ে গেল। শাওন আসলে আমার থেকেও ওর ভালো বন্ধু, মানে এদের কোনো বাজ বিচার নেই, সবকিছু চলে, মানে যেটা যার মনে হয় সেটা সে বলে দেয়। আচ্ছা, আমাদের মজার সময়টা আসলে সত্যিকার অর্থে কি জানেন, টিপুর যেটা বললাম আপনাকে, ও মানুষকে ভালোবাসতে যে এবং মানুষের জন্য করতে যে প্রতিদানে যেগুলো পাই, এগুলো হজম করতে একটু টাইম নেয়। আমি আর শাওন এটা না, আমি আর শাওন যেটা যখন হবে ওইটা তখন ইনস্ট্যান্ট দিয়ে দিব আপনাকে। যার জন্য টিপু করে কি, ওইটা নিয়ে মাঝে মাঝে একটু নিজের জগতে হারা যায়। আর তখনই আমি আর শাওন কফি বানাই, এটা বানাই, ওইটা খাই, ওকে বলি এটা খা, এটা কর, কারণ ওকে ওই জায়গা থেকে আবার ফেরত আনি, আমরা বুঝতে পারি যে ও কোথায় হারাইছে। আচ্ছা, একটা মজার ঘটনা বলবো যে আজমবাবু তখনও রেকর্ডিস্ট হয়নি। পান্না ভাই আমাদের কাজ করে অডিও আর্ট স্টুডিওতে, বেলি রোডে। তো আমাদের ব্যান্ডের কাজ, তখন বাবু ব্যান্ড ছেড়ে দিয়েছে, তখন সে ইয়ে নিয়ে রেকর্ডিং, মেশিন মোছামুছি করি, ঝালাই টালাই করা হয়, এই মেশিন চেনা হয়, এইরকম খুব ন্যাচারালি আমাদের কাজ, ব্যান্ডের কাজও করবে, এটাই স্বাভাবিক। ওকে আমি কাজের এক মোমেন্টে পান্না ভাইকে গিয়ে নালিশ করলাম যে বাবুকে দিয়ে হবে না, ওকে বাইর করেন। পান্না ভাই এসে ওকে বার করে দিল, এই তোকে দিয়ে বলে হয় না, আমি করব। এই দুঃখ রাজীবনের ও সবাইকে বলে যে আমার ব্যান্ডের অ্যালবামের কাজ আমাকে টিপু নালিশ করে বের করে দিচ্ছে, মানে তখন এবং ওই কাজ থেকে বাদ, হ্যাঁ, এবং ওই কাজ বাবু অবসকিউরের কাজ থেকে বাদ। এইটা করে টিপু কি করলো, এটা করে যেটা করলো সেটা কি করলো জানেন তো, টিপু আজম বাবুকে পার্মানেন্ট করে দিল। তারপর 3 মাস পরে আমি এলআরবি, মাইলস এদের অ্যালবাম করা শুরু করছি। মানে ওই জেদটা টিপু আমাকে ক্রিয়েট করেছে, তুই কিছু আগে নিজে হয়ে দা। এর আরো পরে এসে যখন বাবু ডিজিটন করলো, সেইটা আসলে আমার আর ওর আবার বিশাল একটা জার্নি। মানে বাংলাদেশের ডিজিটাল যেটা প্রথম স্টুডিও, ডিজিটালের গোড়াপত্তনটা আমি আরও, ও আমাকে আরেকটা জেদ করেছিল, তুই এখন কি করতেছিস? আমি ফিল্মের কাজ করতেছি। বলে ফিল্ম গুড, বাট ফিল্মে আমাদের মিউজিকে তো বাবু তেমন কোনো অ্যাওয়ার্ড নেই, কোনো স্বীকৃতি নেই মিউজিক করে। তুই যে কোনো উপায় ফিল্মে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আরম্ভ করে ফিল্মের যতগুলি ক্যাটাগরিতে আসে সাউন্ডের সবগুলো অ্যাওয়ার্ডের জন্য তুই রেডি হ এবং তোর কাজকে তুই জমা দিবি। এবং আমি কাজ করে নিয়ে গেলে ওইটা সে আবার শুনে বলতো না ঠিক আছে চলবে, চালা যায়। মানে 5.1 সারাউন্ড যখন করা শুরু করলো, তখন আমার হোম থিয়েটারে আমরা টেস্ট করতাম, আমরা মানে ফাইলটা নিয়ে যেয়ে ওর বাসায় টেস্ট করতাম। এবং তার কিছুদিন পরে যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, তোরে ফোন করে বললাম যে দোস্ত হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি। সেটা অনেক আগে পাওয়ার কথা, অনেক দেরি করে হয়েছে, থাক বাদ দে, তার কাছে এটা কোনো ব্যাপারই না। আমাদের এই প্রজন্মে যারা গান করছে তাদের কিন্তু জানা উচিত যে ওই প্রজন্ম কতটা স্ট্রাগল করেছে। এইখানে একটা প্রবলেম আছে, আমি একটা, সবাই আমাকে দায়ী করে, আমি আসলেই দায়ী। সেটা হচ্ছে বাংলাদেশের এই ঘরে ঘরে স্টুডিও করে দেওয়ার জন্য আমি দায়ী। ঠিক আছে, যে আমি যখন সবাইকে বোঝালাম যে না এভাবে কাজ করা যায়,
আমার উদ্দেশ্যটা ছিল যে আমরা যে কাজটা স্টুডিওতে গিয়ে করি, যেই পরিমাণ শিফট আমাদের লাগে, যেই সময়টা লাগে, আমাদের এত টাকা খরচ করার অ্যাবিলিটি নাই। আচ্ছা, সো আমরা সেম কাজটাই যদি বাসায় করি আর ভয়েসটা গিয়ে আমরা স্টুডিওতে দিব, Mix down ওখানে করব। স্টুডিওতে করব। কিন্তু কার্যত গিয়ে দেখা গেল যে সবাই নিজের বাথরুম বন্ধ করে ওটাকে ভয়েস বুথ বানিয়ে ফেলেছে, এবং কোনো কাজেই আর কোথাও কোনো স্টুডিও যেতে হচ্ছে না, সব নাকি বাসায় হয়। আচ্ছা, তো যার জন্য কাজের মান নষ্ট হওয়া শুরু হলো। কিন্তু আমার উদ্দেশ্য তো এটা ছিল না। আমার উদ্দেশ্যটা ছিল যে না, আমরা ওই টাকাটা বাঁচাবো, ট্র্যাকিং এর কাজটা আমরা বাসায় করে ফেলবো, রাইট, বাকি কাজটা আমরা মানে একটা আমরা প্রপার শেয়ার স্টুডিওতে করতে চাই গিয়ে করব। সবার সাথে, বাট এইভাবে। কিন্তু টিপুর এই কনসেপ্টটাকে ফাইনালি আর কি বাসার মধ্যে বন্দী হয়ে গেছে। সো আমরা দুই বন্ধু কিন্তু ওই স্টার্টেড ফ্রম 83-84 থেকে এখন সেম ট্র্যাকে আছি, একই রাস্তায় বসবাস, আগের ঠিকানায় আছি। আমাদের গল্প শেষ হবে না, হবে না। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমাদের সময়ের স্বল্পতা, এখন আমার আর অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, তারপর আমাকে শেষ করতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, রূপান্তরের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকের কাছ থেকে। কেমন লাগলো আপনাদের কাছে? আজকে একটা সুন্দর সময় কাটালাম, ভীষণ মজার সময়, স্মৃতিময়, অনেক কথা, অনেক কিছু, অনেক ঘটনা। হ্যাঁ, আজকে আসলে একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। ভালো থাকবেন। আমি এই দিন এই মুহূর্তে চলে আসব আপনাদের অন্য কোনো প্রিয় মুখকে নিয়ে। ততদিন পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা।